Ladies and gentlemen, welcome to Peers Foundation. তো গাইজ আজকে আমরা সিভিল ডিসঅবিডিয়েন্স এই এসেটা ডিসকাস করব। তো সর্বপ্রথম আমাদেরকে সিভিল ডিসঅবিডিয়েন্স এই টাইটেলটার অর্থটা কি এটা জানা দরকার। সিভিল শব্দের অর্থ হচ্ছে সভ্য, আর ডিসঅবিডিয়েন্স শব্দের অর্থ হচ্ছে না মানা, অনানুগত্যতা। তো বিষয়টা হচ্ছে এটা যে হেনরি ডেভিড থরো এখানে তিনটা সেকশনে এসেটাকে ডিভাইড করে ডিসকাস করেছে। সর্বপ্রথম তিনি এটা দেখিয়েছেন যে কেন সিভিল ডিসঅবিডিয়েন্স দরকার, কারণ কি কি কারণ দেখা দিলে সিভিল ডিসঅবিডিয়েন্স করা দরকার বা প্রয়োজন, এইটা হচ্ছে প্রথম নাম্বার বিষয়। দ্বিতীয় নাম্বার বিষয়টা কি? দ্বিতীয় নাম্বার বিষয়টা হচ্ছে যে সিভিল ডিসঅবিডিয়েন্স কিভাবে করতে হবে এই বিষয়টা। আর তৃতীয় নাম্বার বিষয়টা হচ্ছে যে আপনি যখন সিভিল ডিসঅবিডিয়েন্স এটা করতে যাবেন তখন আপনাকে কি ধরনের প্রবলেম ফেস করতে হবে। তাহলে প্রথম নাম্বার বিষয় কি দাঁড়ালো যে প্রথমে আগে তিনি কারণ দেখিয়েছেন যে কি কি কারণ দেখা দিলে সিভিল ডিসঅবিডিয়েন্স দরকার। দ্বিতীয় নম্বরে বলেছে কিভাবে সিভিল ডিসঅবিডিয়েন্স করতে হবে। আর তৃতীয় নম্বরে দেখানো হয়েছে যে আপনি সিভিল ডিসঅবিডিয়েন্স করলে কি কি সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তো এই জন্য প্রবন্ধটা খুবই এসেটাকে খুবই অর্গানাইজড একটা পদ্ধতিতে হেনরি ডেভিড থরো ফুটিয়ে তুলেছেন। কিভাবে সেটা এইভাবে যে প্রথম সেকশনে কারণ দেখাতে গিয়ে সর্বপ্রথম হেনরি ডেভিড থরো সরকারকে দুই ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে শুধুমাত্র গভর্নমেন্ট আর একটা হচ্ছে বেসড গভর্নমেন্ট। তো বেসড গভর্নমেন্টকে তিনি সংজ্ঞায়িত করেছেন প্যারাডক্সিক্যাল স্টাইলে। কিভাবে? তো তিনি বলছেন দ্যাট গভর্নমেন্ট ইজ বেসড হুইচ গভর্নস লিস্ট। এরপরে আবার বলছে দ্যাট গভর্নমেন্ট ইজ বেসড হুইচ গভর্নস নট অ্যাট অল। এটা প্যারাডক্সিক্যাল, কারণ সর্বপ্রথম বলছে যে সেই সরকার উত্তম যে সরকার সবচাইতে কম শাসন করে। তার পরবর্তীতে কিন্তু আবার বলছে যে সেই সরকার উত্তম যে সরকার একেবারেই শাসন করে না। এইভাবে তিনি সরকারকে সংজ্ঞায়িত করেছেন। আর সরকারকে এভাবে সংজ্ঞায়িত করে তিনি খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন যে শুধুমাত্র গভর্নমেন্ট এবং বেসড গভর্নমেন্টের মধ্যে পার্থক্যটা কি। এই পার্থক্যটার দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি স্ল্যাভারি সিস্টেম এবং আমেরিকা আর মেক্সিকোর মধ্যে যে চলমান যুদ্ধ ছিল সেই সময় আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটা 1846 সাল থেকে 1848 সাল পর্যন্ত হয়েছিল। তো হেনরি ডেভিড থরো বলছে যে আমেরিকা অন্যায়ভাবে মেক্সিকোর উপরে আক্রমণ করেছে এবং আমেরিকার মোট জনগণের অধিকাংশ জনগণই এই যুদ্ধটা চায় না। এই যুদ্ধটা তারা চায় না, কিন্তু তারপরেও সরকার জনগণকে উপেক্ষা করে মেক্সিকোকে আক্রমণ করেছে এবং যারা সোলজার্স আছে সোলজার্সরা সরকারকে কিন্তু একেবারে মেশিনের মতো সাপোর্ট করছে বা সরকারের হুকুম পালন করছে। তো এখানে হেনরি ডেভিড থরো বলছে যে দেখেন এর ফলশ্রুতিতে কি হয়েছে, এই যে শুধুমাত্র যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটা জনগণকে দুইটা শ্রেণীতে ভাগ করেছে। যারা সরকারকে সাপোর্ট করছে তাদেরকে সরকার দেশপ্রেমিক আখ্যা দিয়েছে, আর যারা সরকারকে সাপোর্ট করছে না তাদেরকে সরকার দেশদ্রোহী আখ্যা দিয়েছে। তাহলে এখানে মূল ব্যাপার হচ্ছে যে বিবেকবান লোকদেরকে দেশদ্রোহিতার আখ্যা দেওয়া হয়েছে এবং বিবেকবান লোকদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। অর্থাৎ বেস্ট গভর্নমেন্ট সবসময় বিবেকবান লোকদেরকে মূল্যায়ন করবেন, আর শুধুমাত্র গভর্নমেন্ট বা জাস্ট ডেমোক্রেটিক একটা গভর্নমেন্ট শুধু মেশিনের মতো নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কাজ করবে, এটা দেখাইছে। তো এরপরে হেনরি ডেভিড থরো বলছে যে আমি যে বলছি যে বর্তমানে আমেরিকান সরকার শুধুমাত্র জাস্ট গভর্নমেন্ট, এর মানে কিন্তু এটা না যে আমি আমেরিকাতে কোনো সরকার ব্যবস্থা চাই না, বরং এর মানে হচ্ছে এইটা আমি আমেরিকাতে বেস্ট গভর্নমেন্ট চাই, গুড গভর্নেন্স চাই, সুশাসন চাই। তো এই জন্য হেনরি ডেভিড থরো বলছে যে দেখেন এখানে বেস্ট গভর্নমেন্ট নাই। কি জন্য বেস্ট গভর্নমেন্ট নাই? কারণ হচ্ছে
আমেরিকার মোট জনসংখ্যার মানে 1/6 আজকে দাসত্বে পরিণত হয়েছে। আর এই দাস প্রথা এবং যুদ্ধকে পরিচালনা করার জন্য সরকার জনগণের উপরে বিভিন্ন ধরনের ট্যাক্স চাপিয়ে দিয়েছে। উদাহরণস্বরূপ আমাদের উপরে পোল ট্যাক্স নামে একটা ট্যাক্স চাপিয়ে দিয়েছে। তো এইখানে এমন একটা সময় চলে এসেছে যখন আরো একটা বিদ্রোহ দরকার। এজন্য থরো একটা দৃষ্টান্ত দিচ্ছে যে দেখেন, 1776 সালে যখন সরকার আমাদের উপরে বিদেশি পণ্য দ্রব্যের উপরে ট্যাক্স ধার্য করেছিল, তখন কিন্তু সেই ট্যাক্স না দিয়ে আমরা মানে আমাদের দেশের জনগণ এটার প্রতিবাদ জানিয়েছিল। তাহলে এখনো সে একই ধরনের সময় চলে এসেছে, কারণ আমেরিকার গভর্নমেন্ট যুদ্ধের প্রতি আকৃষ্ট হয়েছে এবং স্ল্যাভারি সিস্টেমকে প্রতিষ্ঠিত করার জন্য আকৃষ্ট হয়েছে। এর জন্য হেনরি ডেভিড থরো নিজের মতামতকে আরো মজবুত করার জন্য একজন ইংলিশ ক্লার্জিম্যান যার নাম হচ্ছে উইলিয়াম পেলের দৃষ্টান্ত দিয়েছেন। হেনরি ডেভিড থরো বলছে যে উইলিয়াম পেলে নিজে বলেছে যে প্রত্যেকটা ব্যক্তিকে আগে সর্বপ্রথম নিজেকে মূল্যায়ন করতে হবে, তাহলে সমাজ সুন্দর হবে। আর এই কথাটা হেনরি ডেভিড থরো বলছে যে এইটা সম্ভবতই তিনি একটা ভুল স্টেটমেন্ট দিয়েছিল, কারণ তিনি স্টেটমেন্টে এটা বলেছেন যে প্রতিষ্ঠিত সরকারকে আনুগত্য করতে হবে এবং নিজেকে জাজ করতে হবে। তো হেনরি ডেভিড থরো বলছে যে না, বিষয়টা এরকম না, বরং বিষয়টা হচ্ছে এরকম যে মানুষ যদি প্রতিরোধ ব্যবস্থা সরকারের বিরুদ্ধে গড়ে তোলে, তাহলে তাকে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এই বিষয়টা অ্যাড করা দরকার ছিল। তাহলে ফার্স্ট সেকশনে কি বলছে যে কি কি কারণ দেখা দিলে একটা দেশের সভ্য সমাজ, সিভিল ডিসঅবিডিয়েন্স বলতে সভ্য সমাজ, এটাকে আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে পারি, যে সভ্য সমাজ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি কি কারণে সিভিল ডিসঅবিডিয়েন্স করবে। তো প্রথম কারণ কি, সরকার যদি জনগণের মতামতকে উপেক্ষা করে অন্যায় কোনো কিছু প্রতিষ্ঠিত করতে যায়, যেমন যুদ্ধে লিপ্ত হওয়া, স্ল্যাভারি সিস্টেমকে প্রতিষ্ঠিত করা, এ ধরনের কারণ দেখা দিলে কিন্তু সিভিল ডিসঅবিডিয়েন্স করতে হবে। এরপরে হেনরি ডেভিড থরো বলছে যে ঠিক আছে, কারণ পেলাম, সিভিল ডিসঅবিডিয়েন্স করব, কিন্তু কিভাবে করব, মারামারি করে না শান্তিপূর্ণভাবে। এই জায়গাতে হেনরি ডেভিড থরো একটা ব্যাপক ইনফ্লুয়েন্সিয়াল বা ডিস্টিংটিভ একটা রোল প্লে করেছে, কারণ তিনি যে পদ্ধতিটির কথা বলেছেন সেটা হচ্ছে পিসফুল রেভলিউশন, যেটাকে অন্য ভাষায় আমরা বলতে পারি নন ভায়োলেন্ট মুভমেন্ট। তো নন ভায়োলেন্ট মুভমেন্টের মাধ্যমে পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন নেতারা প্রভাবিত হয়েছে, যেমন ভারতবর্ষের মহাত্মা গান্ধী, তারপরে আমেরিকার মার্টিন লুথার কিং জুনিয়র, তিনি প্রভাবিত হয়েছিলেন, নেলসন ম্যান্ডেলাও প্রভাবিত হয়েছিলেন, এরকম ভাবে প্রভাবিত হয়েছে। তো হেনরি ডেভিড থরো বলছে যে সরকার যখন আপনার উপরে একটা আইন চাপিয়ে দিবে, যে আইনটা হচ্ছে অন্যায়, যে আইনটা আপনি মানতে চান না, আপনাকে ফোর্স করতে চায়, কারণ সরকার উডেন গানের সাথে হেনরি ডেভিড থরো সরকারকে তুলনা করছে যে উডেন গান মানে আসলে এটা কিছু না, আপনাকে শুধু বাহ্যিকভাবে ভয় দেখাচ্ছে, ভিতর থেকে কিন্তু কিছু না, তুলনা করছে। তো বলছে যে আপনাকে যদি চাপিয়ে দেওয়া হয়, এমন কোনো আইন যদি চাপিয়ে দেওয়া হয়, উদাহরণস্বরূপ আপনাকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, এটা দেশের আইন, অথবা দাস প্রথাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে হবে, এটা দেশের আইন, তাহলে আপনি কি করবেন? আইনকে বদলাবেন না আইনের বিরোধিতা করবেন? তো হেনরি ডেভিড থরো বলছে যে আপনি তো আইনকে বদলাতে পারবেন না, কারণ আপনি একজন লেজিসলেটর না। লেজিসলেটরকে আইন প্রণয়ন করে এবং আইনের পরিবর্তন করে, আপনি সাধারণ জনগণ হিসাবে কি করবেন? আপনি তো করাপ্টেড লেজিসলেটরসদের বিরুদ্ধে যেতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যেটা করবেন সেটা হলো যে আপনি শান্তিপূর্ণভাবে সরকারের এই আইনগুলোকে অমান্য করবেন। কিভাবে অমান্য করবেন? যে কোন কাজটা করলে সরকার এখান থেকে বেনিফিট পাওয়া থেকে বঞ্চিত হবে। তো এই জন্য হেনরি ডেভিড থরো বলছে যে বর্তমানে আমেরিকাতে পোল ট্যাক্স চলছে। তো এই পোল ট্যাক্সটা প্রত্যেকটা অ্যাডাল্ট নাগরিকের উপরে বাধ্যতামূলক করা হয়েছে। আর এই পোল ট্যাক্সের উদ্দেশ্যটা কি? পোল ট্যাক্সের উদ্দেশ্যটা হচ্ছে যুদ্ধের কার্যক্রমকে চালিয়ে যাওয়া এবং দাস প্রথাকে দীর্ঘস্থায়ী করা। তো হেনরি ডেভিড থরো বলছে যে দাস প্রথাকে যে শুধু দীর্ঘস্থায়ী সরকারই করতে চায় এরকমটা না, দাস প্রথাকে দীর্ঘস্থায়ী করতে চায় হচ্ছে বিজনেসম্যানরাও,
শুধু স্ল্যাব হোল্ডার্সরাই এর জন্য দায়ী না, বিজনেসম্যানরাও বরং এর জন্য দায়ী। কারণ বিজনেসম্যানরা নিজের বিবেককে বেচে দিয়ে শুধু সম্পদ বাড়ানোর দিকে তারা অগ্রসর হয়েছে। তারা নিজের বিবেক সত্তাকে বেচে দিয়েছে, নিজের বিবেক সত্তাকে বিক্রি করে দিয়েছে, এবং তারা শুধু নিজেদের সম্পদকে চরম মাত্রাতে নিয়ে যেতে চায়। এজন্য হেনরি ডেভিড থরো বলছে যে আপনি আইনের পরিবর্তন করতে পারবেন না। তাহলে আপনি কি অপেক্ষা করা শুরু করবেন যে কবে ভালো লেজিসলেটরস আসবে আর সেই দিন এই আইনকে সংশোধন করা হবে, আর সেই দিন আমি অপেক্ষা করব? আপনি কি সেই দিনের অপেক্ষা করবেন? তো হেনরি ডেভিড থরো বলছে আপনি সেটাও করবেন না। তবে এক শ্রেণীর ভালো মানুষ সাজা কিছু ব্যক্তি আছে যারা এরকমটা ভাবছে আমাদের আমেরিকাতে, যে আমরা তো যুদ্ধের বিরোধী, আমরা তো দাসপ্রথার বিরোধী, এবং তারা তাদের নিজেদের পকেটে হাত দিয়ে বসে আছে, তারা কোনো কাজ করছে না। তারা শুধু এই ধরনের চিন্তা চেতনা করে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা অপরাধ মুক্ত। এরকমটা করলে চলবে না। ইউ হ্যাভ টু টেক স্টেপ, আপনাকে পদক্ষেপ নিতে হবে। তাহলে পদক্ষেপ নিতে হলে আপনি কি করবেন? যে কাজটা করলে সরকার যেটা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে সেইটা প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হবে বা ব্যাহত হবে। উদাহরণস্বরূপ পোল ট্যাক্স। আপনি যদি বর্তমানে এই পোল ট্যাক্সটা দেওয়া বন্ধ করেন তাহলে সরকার যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে পারবে না এবং দাস প্রথাকে চিরস্থায়ী করতে পারবে না। আর আপনি যদি পোল ট্যাক্স দেওয়া বন্ধ করে দেন তাহলে এইটা হবে একটা শান্তিপূর্ণ রেভলিউশন বা নন ভায়োলেন্ট রেভলিউশন অথবা পিসফুল সিভিল ডিসঅবিডিয়েন্স। তো হেনরি ডেভিড থরো চমৎকার ভাবে কিন্তু এখানে একটা সলিউশনের কথা বলেছে। কারণ কি? কারণ হচ্ছে উপযুক্ত লেজিসলেটরসদের অভাব। কারণ লেজিসলেটরসরা করাপ্টেড, দে আর গ্রিডি, জাস্ট ল ইমপ্লিমেন্টার, দে আর মেশিন, এরকম বিভিন্ন বিষয়ের সাথে তাদেরকে কম্পেয়ার করা হয়েছে। এবার থার্ড সেকশনে হেনরি ডেভিড থরো কি বলছে? যে আপনি যখন পদক্ষেপ নেবেন, অর্থাৎ শান্তিপূর্ণভাবে সিভিল ডিসঅবিডিয়েন্স করবেন, তখন তো আপনার সমস্যা আসবে। আপনাকে তো এমনি এমনি সরকার ছেড়ে দিবে না। ইউ হ্যাভ টু ফেস ডিফিকাল্টিস। তো এই জন্য হেনরি ডেভিড থরো বলছে যে আমি যখন সিভিল ডিসঅবিডিয়েন্সের জন্য পদক্ষেপ নিয়েছিলাম, 6 বছর যাবৎ আমি পোল ট্যাক্স দিয়েছিলাম না। কারণ আমি চাই না যে বর্তমান আমেরিকান সরকার যুদ্ধকে দীর্ঘস্থায়ী করুক অথবা দাস প্রথাকে চিরস্থায়ী করুক। তো আমি যখন এই পদক্ষেপটা নিয়েছিলাম তখন কিন্তু আমাকে গ্রেফতার করা হয়েছিল, এবং গ্রেফতার করে আমাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল। জেলে নিয়ে গিয়ে আমাকে 1 রাত জেলে বন্দি করে রাখা হয়েছিল। তারপরে আমার আন্টি সকালবেলায় যখন আমার ট্যাক্স পরিশোধ করে তখন আবার আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। এর মানে হচ্ছে এটা যে হেনরি ডেভিড থরো এটা বলছে যে আপনি যখন সিভিল ডিসঅবিডিয়েন্স করবেন তখন আপনাকে জেল জরিমানা খাটতে হবে, এমনকি আপনার প্রপার্টি সিজ করে নেওয়া হতে পারে। তাহলে আপনি শান্তিপূর্ণভাবে সিভিল ডিসঅবিডিয়েন্স করলেও আপনাকে কিন্তু চরম পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে, যেমনটা আমাকে হতে হয়েছিল। আমাকে 1 রাত জেল খাটতে হয়েছিল, আমাকে গ্রেপ্তার করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। তো এরপরে বিষয় কি দাঁড়াচ্ছে? যে হেনরি ডেভিড থরো বলছে যে আপনাকে যদি জেলে ধরে নিয়ে চলে যায়, এর মানে হলো আপনাকে ফিজিক্যালি বন্দি করা সম্ভব, বাট আপনার যদি স্পিরিচুয়াল অথরিটি এইটা যদি ঠিক থাকে তাহলে আপনাকে কখনোই মেন্টালি বন্দি করতে পারবে না। তো এরপরে হেনরি ডেভিড থরো জেলের যে 1 রাতের জীবন সেটাকে বলছে এটা ছিল একটা উপন্যাসের জগৎ। মনে হচ্ছিল যে আমি একটা অন্য জগতে চলে গিয়েছি, এবং সেই জগতে গিয়ে আমি ব্যাপক এক্সপেরিয়েন্স অর্জন করেছি যে মানুষ ন্যায় বিচার পাওয়ার জন্য কতটা অপেক্ষমান, মানুষ ন্যায় বিচারের জন্য কতটা তড়পাচ্ছে। হেনরি ডেভিড থরো শেয়ার করে যে আমাকে একটা সেলে রাখা হয়েছিল। সেই সেলে আমার যে সেলমেট, সেই সেলমেট 6 মাস ধরে জেল খাটছে, যেটা জেলার আমাকে বলেছে। আর এর অপরাধ ছিল হচ্ছে এই শস্যক্ষেত্র পুড়িয়ে দিয়েছিল। তো এই জন্য জেলার বলেছে যে তোমার যে সেলমেট এ কিন্তু খুব ভয়ঙ্কর লোক, এর কাছ থেকে সজাগ থেকো। তো হেনরি ডেভিড থরো বলছে যে আমি আমার সেলমেটকে যতটা বেশি হাম্বল, জেন্টাল, অনেস্ট হিসাবে পেয়েছি ততটা বেশি আমি আমার নেইবার্সদেরকে পাইনি, আমার প্রতিবেশীদেরকে পাইনি। কারণ আমার নেইবার্সরা হচ্ছে মুখোশধারী, কিন্তু আমার সেলমেট সে মুখোশধারী ছিল না।
কারণ আমি যখন রাত্রিতে ডিনার করছিলাম, তো একটা রুটি যখন আমি খেতে পারছিলাম না, বেঁচে গিয়েছিল, তখন আমার সেলমেট আমাকে পরামর্শ দিয়েছিল যে তুমি এই রুটিটা রেখে দাও, আগামীকালকে তুমি সকালে ব্রেকফাস্ট করো অথবা হচ্ছে লাঞ্চ করো, কারণ জেলখানাতে খাবারটা খুব কম দেওয়া হয়। সে কিন্তু আমাকে একটা ভালো পরামর্শ দিয়েছিল। কিন্তু আমার প্রতিবেশীরা, এই কনকর্ডের বাসিন্দারা, এরা সবাই মুখোশধারী, হিপোক্রেট। এরা শুধু মুখে মুখে যুদ্ধের বিরোধিতা করছে, কিন্তু বাস্তবিক অর্থে এরা কিন্তু তেমনটা করছে না। এজন্য হেনরি ডেভিড থরো জোর দিয়ে বলছে যে আপনি যখন সিভিল ডিসঅবিডিয়েন্স করবেন, তখন কিন্তু আপনাকে ডিফিকাল্ট সিচুয়েশনের সম্মুখীন হতে হবে। এটা আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। ফাইনালি হেনরি ডেভিড থরো এটা বলছে যে আপনারা যদি প্রকৃত পক্ষে বেস্ট লেজিসলেটরসদের অপেক্ষায় থাকেন, তাহলে এটা 100% একটা ভুল সিদ্ধান্ত হবে। কারণটা কি? কারণটা হচ্ছে দুনিয়াতে বেস্ট লেজিসলেটরস এর বড় অভাব। আর যদি বেস্ট লেজিসলেটরস গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যায়, তাহলেও কিন্তু সেখানে তার দুর্বলতা থেকে যাবে। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়াটা হচ্ছে একটা গেম বল, একটা জুয়া খেলা। এখানে উদ্দেশ্যটা হচ্ছে শুধু হার আর জিত, ক্ষমতায় যাওয়া। তো আপনি মনে করছেন যে আপনি একটা বেস্ট এজেন্টকে আপনি ইলেক্টেড করবেন, আপনি নির্বাচনে জেতাবেন, তারপরে আপনার দেশ সুন্দর হয়ে যাবে, এরকমটা কখনোই হবে না। কারণ ভোটিং সিস্টেমটা হচ্ছে একটা গেম বল, একটা জুয়া খেলা। আর জুয়া খেলাতে যখন মানুষ জুয়া খেলতে নামে, তখন মানুষের উদ্দেশ্য কি থাকে? হারবে না জিতবে? তার উদ্দেশ্য থাকে হচ্ছে জেতা। অর্থাৎ যে কোনো মূল্যে সে জিততে চায়, সেটা বৈধ পথ হোক আর অবৈধ পথ হোক। তো ভোটিং সিস্টেমটা ঠিক এইরকম। আসলে ভোটিং সিস্টেমের মাধ্যমে কোনো বেস্ট লেজিসলেটরস পাওয়াটা সম্ভব নয়। আর যদি বেস্ট লেজিসলেটর পাওয়াও যায়, তাহলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব সময়ের জন্যই প্রতিবন্ধকতা থাকবে। এই জন্য দেশের প্রত্যেকটি নাগরিককে কোনো বেস্ট লেজিসলেটরসদের জন্য অপেক্ষা না করে নিজেদেরকে পদক্ষেপ নিতে হবে সমাজকে পুনর্গঠন করার জন্য। আর প্রকৃতপক্ষে এই পৃথিবীতে বেস্ট লেজিসলেটরের অনেক অনেক অভাব রয়েছে। তো এই এসেতে যা কিছু হেনরি ডেভিড থরো বিশালভাবে বলার চেষ্টা করেছে, আমি তোমাদেরকে খুব সহজ ভাষায় ইনোভেটিভ ওয়েতে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। এটাই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট।